হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গল্পের আগের পার্টটি অনেকেই দেখোনি, অবশ্যই দেখে নাও। টাটা, বাই বাই। সারাদিন অফিসের কাজ শেষ করতে করতে প্রায় রাত 8টা বেজে যায়। যদিও তে জানতো আজ একটু দেরি হবে, তে বের হওয়ার জন্য সব ঠিকঠাক করছিল। আর ওইদিকে জাঙ্কুক দেখেও সব না দেখার ভান ধরে আছে। তারপর নিজের ব্যাগ নিয়ে নিজেই আগে বেরিয়ে যায়। রোজ জাঙ্কুক বলেই যায়, কিন্তু আজ না বলে যাওয়ায় অবাক হইতে বেচারি কাজের চাপে দুপুরের সব কথা তো ভুলেই গেছে। ভাবলো হয়তো টায়ার্ড আছে, তাই চলে গেছে। রাস্তায় এসে দেখে পুরো রাস্তা ফাঁকা, যা গাড়ি আসছে সবই বুকিং। গাড়ির অপেক্ষা করতে করতে রাত প্রায় 9টা বেজে গেছে। এইদিকে তাই তো চিন্তায় পড়ে গেল। তখনই জাঙ্কুক গাড়ি নিয়ে সামনে দাঁড়ায়। তবে প্রথমেতে খুশি হলেও পরে একটু রাগ দেখায়, দেখেও না দেখার ভান ধরে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক গাড়ির কাজটা একটু নামিয়ে গম্ভীর বলল, উঠে এসো। তাই কম যায় না, উল্টো রাগ দেখালো। কি আমাকে বলছেন? হেয়ালি না করে উঠে এসো। আমার হাতে সময় নেই যে সময় নষ্ট করব, অপচয় করব। তো আমি বলেছি নাকি অপচয় করতে? আপনি চলে যান না, যেমন সে সময় না বলে চলে এসেছিলেন। আমি কে হই তোমার যে সবসময় বলে আসবো? কেউ তো হই না। যাই হোক, রাত বাড়ছে, অযথা তর্ক না করে উঠে এসো। জাঙ্কুক পুরো কথাগুলো যেন অভিমানী সুরে বলল। তবে তো বুঝতে পারছি না জাঙ্কুকের হঠাৎ হলো কি। তে আর তর্ক না করে গাড়িতে উঠে বসলো। জাঙ্কুকের দিকে তে চেয়ে দেখলো, জাঙ্কুক যেন কেমন গম্ভীর হয়ে আছে। বিয়ে ঠিক হবার পর থেকে এমন অবস্থায় আর কোনোদিন দেখিয়ে নিতে। গাড়ি এগিয়ে চলছে গন্তব্যের দিকে, কিন্তু আজ এই মুহূর্তে দুজনের মধ্যে কোনো কথাই নেই। এখন যে কেউ ওদের দেখলে বুঝবে না আগামীকাল যে ওদের আশীর্বাদ। তাই নীরবতা ভাঙলো। থ্যাংক ইউ স্যার, আসলে আপনি না থাকলে সত্যি বাড়ি ফিরতে খুব অসুবিধা হতো আমার। জাঙ্কুক কিছুই বলল না, বরং গাড়ির গতি আরো বাড়িয়ে দিল। আচ্ছা, অফিস থেকে আপনি বলে দিয়েছেন? কি বলবো? বিয়ের কথা। জাঙ্কুক এবার কোনো উত্তর দিল না। তেল এবার প্রচুর রাগ হলো। হঠাৎ করে কি এমন হলো? কি হয়েছে আপনার? এমন মুখ গোমড়া করে আছেন কেন? আমার কিছু হওয়াতে তোমার কি কিছু আসে যায়? আমি তো কেউ নই তোমার। জাঙ্কুকের গলায় আবার অভিমানের সুর। আর বেচারিতে কিছুই বুঝতে পারছে না কিসের এত অভিমান। ব্যাপারটা ক্লিয়ার করার জন্য তে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক জোরে ব্রেক কষে, তোমার বাড়ি এসে গেছে। এবার খারাপ লাগে তেল, হয়তো না বুঝে কোনো ভুল করেছি, একটু বুঝে বললে তো হয়, তা না? এইভাবে রাগ করার কি আছে? তে চুপচাপ নেমে যায়, তারপর মুখে হাসি টেনে বলে, আসুন না স্যার, একটু চা খেয়ে যান। এখন চা খাওয়ার সময় নেই আমার, গুড নাইট। বলেই ঝড়ের গতিতে গাড়ির স্পিড বাড়িয়ে ধুলো উড়িয়ে চলে গেল জাঙ্কুক। তাই দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করতে পারল না এই মুহূর্তে। তারপর নিজেও বাড়িতে প্রবেশ করলো। আজ জাঙ্কুকের আশীর্বাদ। যদিও নামজন বাবু বলেছিলেন ওদের বাড়িতেই যেন জাঙ্কুকরা চলে আসেন, কিন্তু মিসেস আয়ুর ইচ্ছে আশীর্বাদ ওনাদের অন্দর মহলেই হবে। সেই মতে তার পরিবারও চলে এসেছে। স্বপ্নমায়া অন্দরমহল মুগ্ধময় হয়ে সেজে উঠেছে আজ। তবে সেখানে বেশিরভাগ ক্রেডিট সুগার, আর সুগার সঙ্গ দিতেই জাঙ্কুক ও জিমিন রাত জেগেছিল। তবে শেষ রাতের দিকে সুগার জোর করে ওদের রুমে পাঠিয়ে দেয়। ঘরোয়াভাবে সব হবে, তাছাড়া জাঙ্কুক কোনো আলাদা করে রিং সেরেমনি চায় না। রিসেপশন পার্টিটা গ্র্যান্ড ভাবে হবে, তাই আজকে আশীর্বাদের পর দুজন দুজনকে রিং পরিয়ে দিবে। তে আজকে হালকা একটু সেজেছে, তবু অসাধারণ লাগছে। কোনো কালই তার মেকআপের উপর ডিগ্রি ছিল না, আর ইচ্ছেও ছিল না। তাই এইটুকু সেজেছে বলে নামজন বাবুর কাছে ঝাড়ও পেয়েছে। নামজন বাবুর কথা হলো আরো বেশি সাজার দরকার ছিল। এমন একটা বাড়িতে যে সম্পর্ক হতে চলেছে। তেও আর বাবার কথায় পাত্তা দেয়নি, কারণ ও যাকে বিয়ে করবে
সে তো জানে ও কেমন দেখতে, আর এইভাবেই তো অ্যাকসেপ্ট করেছে। তাহলে চিন্তা কিসের? স্বপ্নমায়া অন্দরমহলে তের পরিবার প্রবেশ করতে জিমিন আর তার মা সুগা হাসিমুখে স্বাগতম জানালেন। তে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? তে হাসিমুখে কিছু বলতে যাবে, তার আগেই নামজন বাবু বলে উঠলেন, না না বিয়ানি, ওই শোকা আমাদের জন্য যে গাড়ি পাঠিয়েছিল তাই আসতে কোনো অসুবিধাই হলো না। আচ্ছা, জাঙ্কু কোথায় দেখছে না যে? ও উপরে আছে, এক্ষুনি চলে আসবে, আপনারা আগে বসুন। তে নিজেও জাঙ্কুককে এদিক সেদিক চোখ বলিয়ে খুঁজছে। গতকালের ব্যাপারটা এখনো বুঝতে পারছে না। সব তো ঠিকই চলছিল, তাহলে জাঙ্কুক এভাবে রেগে গেল কেন? ভাবতে ভাবতে তে লক্ষ্য করলো ওর আঁচল ধরে ছোট্ট খুদে সদস্য দাঁড়িয়ে আছে। কিছু বলবে? বলবো তো। তুমি আমার মামাইয়ের কুইন হবে, তাই না? মামাই? তুমি কি জিমিন দিবাইয়ের মেয়ে? মিনি মিষ্টি হাসিতে মাথা নেড়ে হ্যাঁ বলল। বাহ, কি নাম তোমার? আমি মিনি। তুমি সবার মতো প্রিন্সেস ডাকতে পারো। আচ্ছা শোনো না, আমার না তোমার সাথে কথা আছে। তে আদর করে মিনিকে পাশে বসিয়ে দিল। এবার বলো কি বলতে চাও? তুমি কুইন হবে কিনা বলো আগে, তারপর কয়েকটা কথা আমি তোমার কাছে বলবো, কিন্তু প্রমিস করো কাউকে কিচ্ছু বলবে না। এবার বুঝতে পারলো গতকাল জাঙ্কুক এই যন্ত্রের কথা বলছিল। আচ্ছা বাবা, প্রমিস। আর হ্যাঁ, আমি তোমার মামার কুইন হব। এবার তো বলো। আচ্ছা, তুমি তাহলে আমার মামিন। শোনো মামিন, মামাই কিন্তু খুব রাগী, মাঝে মাঝে তো এত রাগ করেছে আমাকে পর্যন্ত বকা দিয়ে দেয়, পরে আবার হামি দেয়। হয়তো মামার কোনো ফ্রেন্ড নেই বলেই তো রেগে যায়। আমি চাই তুমি মামার ফ্রেন্ড হও আর হাসি খুশি করে দাও। জানো তো, আমার মাম্মা না খুব স্যাড থাকে সব সময়, তাই নিয়ে মামাই আরো রেগে যায়। তুমি সব ঠিক করে দিতে পারবে মামি, ওদের রাগ ভেনিশ করে দিতে পারবে। জাঙ্কুকের রাগের কারণ তো কিছুটা বোঝে, কিন্তু জিমির ব্যাপারে এখনো তেমন কিছু জানে না। তবু মিনিকে আশ্বাস দিল, নিশ্চয়ই প্রিন্সেস, আর এটা কিন্তু আমাদের মধ্যে সিক্রেট থাকবে, কেমন? ও, তুমি কত ভালো বলে মিনি তের গালে একটা চুমু দেয় আর তেও আদর করে দেয়। জাঙ্কুক সিঁড়ি নিচে নামার সময় দেখে মিনি তের কোলে বসে আদর খাচ্ছে। অন্য সময় হলে জাঙ্কুকও সেখানে জয়েন করত, কিন্তু ওই যে একজন বলেছে কারোর পার্সোনাল ম্যাটারে নাক না গলাতে, তাই ওদিকে না গিয়ে নিজের মায়ের কাছে এগিয়ে গেল। আরে, এই তো জাঙ্কুক চলে এসেছে। তে, তুমি এসো, আশীর্বাদ পর্ব শুরু করি। তে আর জাঙ্কুক পাশাপাশি বসে পড়ল। জাঙ্কুক এখনো একবারের জন্য তাকায়নি তের দিকে, এমনকি সবার সাথে কথা বলে যার সঙ্গে জীবন জুড়ে যাচ্ছে তার সঙ্গে কোনো কথাই বলছে না। এইদিকে তের চোখে আজ জাঙ্কুককে অন্যরকম লাগছে, কারণ জাঙ্কুককে আজ কোন সিনেমার হিরোর মতো লাগছে, পুরো যেন অবাক করে দেওয়ার মতো। তে তো মুগ্ধ হয়ে শুধু দেখছে। এবার তো নিজেকে নিয়েই উদাসী হয়ে পড়ল। জাঙ্কুকের সুপুরুষ বলিষ্ঠ সুঠাম দেহের পাশে ওর রোগা পাতলা চেহারা যে একদমই বেমানান। এক প্রকার দ্বিধা মনে নিয়ে শেষ হলো আশীর্বাদ, আর সাথে সাথে বাগদানের অনুষ্ঠানও সম্পন্ন হলো। ওদের দুজনকে স্পেস দেওয়ার জন্য সুগার জিমিন জোর করে জাঙ্কুকের রুমে পাঠিয়ে দেয়। যেখানে বড়রা বলছে সেখানে ওরা ছোট হয়ে মুখের উপর না তো বলতে পারবে না। 15 মিনিট ধরে ওরা একই রুমে বসে আছে, কারোর মুখে কোনো কথাই নেই। তাই জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকলেও জাঙ্কুক নিজেকে ব্যস্ত দেখাতে ফোনের মধ্যেই মজে আছে। তাই প্রথমে নীরবতা ভঙ্গ করলো। আপনার কাছে কিন্তু এখনো সময় আছে স্যার। জাঙ্কুক না তাকিয়ে বলল, কিসের? এই বিয়ে না করার? আমি বুঝতে পারছি আন্টির ইচ্ছে আপনি এই বিয়েতে রাজি হয়েছেন, আর সত্যি বলতে আমি আপনার যোগ্য নই, কোনো দিক দিয়ে তো পারফেক্ট নই, অথচ আপনি সবেতেই পারফেক্ট। চিন্তা করবেন না, আমি বরং নিচে গিয়ে সবাইকে বুঝিয়ে বলবো। তাই উঠতে গেলে
অনুভব করলো। তোমার মনে হয় না একটু বেশি ভাবো তুমি, নাকি সবকিছু আজকাল পার্সোনাল ভাবে নিয়ে নিচ্ছ? আমার মতামতের গুরুত্ব নেই? আপনি নিজেই তো আমার থেকে দূরে দূরে থাকছেন, বুঝবো কি করে কি যে ভাবছেন? কেন গতকাল ওই রাস্তায় যখন আমি তোমার এক্সকে কিছু বলতে চাইছিলাম, তুমি বলেছিলে না তোমার পার্সোনাল বিষয়ে যেন কোনো কথা না বলি, তাই তো চুপ আছি। তার মানে এই নয় যে এই বিয়ে হবে না। গতকাল পর্যন্ত না হয় আমরা একে অপরের অপরিচিত ছিলাম, ডোন্ট ফরগেট দ্যাট। এখন তুমি কিন্তু আমার বাগদত্তা, আর তুমি পারফেক্ট ন মানে কি? হ্যাঁ, ভুলে গেলে নাকি তুমি না থাকলে আমার অফিসের সবকিছু ভুলে যাই আমি সেদিন মিস্টার আহজার সাথে মিটিং এর কথা তো ভুলে গিয়েছিলাম। তুমি ছিলে বলে তো সব পারফেক্ট চলছে। তাহলে কিসের এত ইগো দেখাচ্ছ আমাকে? এবার তো বুঝতে পারলো কেন গতকাল থেকে জাঙ্কুক এমন বিহেভ করছে। হে ভগবান, ওটা তো জাঙ্কুক যেন অপমানিত না হয় সেজন্য বলেছিলাম, আর এইভাবে কথাটার অন্য মানে বের করে উনি চুপ করেছিলেন। স্যার, কাল আমি ওভাবে বলেছিলাম কারণ আমি চাই না আমার জন্য সুজন আপনাকে কোনো বাজে কথা বলুক। ও আমার অতীত, আপনি আমার বর্তমান আর ভবিষ্যৎ। এখানে আমি কেন অতীতকে টেনে আনবো বলুন তো? তাছাড়া ওদের কথা তো আমি শুনে এসেছি, আপনি চিন্তা করবেন না। এই কথাগুলো বেশ বুঝিয়ে বলার চেষ্টা করে, কাজও হয় তাতে। জাঙ্কুক খাটটা ছেড়ে দিয়ে বসে পড়ল। আচ্ছা স্যার, আপনি যদি এইভাবে কোনো কথা চেপে রেখে রাগ দেখান, এতে আমার কি দোষ? সবসময় নিজের দৃষ্টিভঙ্গিতে কথাটা না ভেবে বিপরীতে থাকা মানুষটার কথাও বোঝার চেষ্টা করুন, নয়তো জেনে নেওয়ার চেষ্টা করুন। তুমি নিজেই তো বললে আমি তোমার কেউ হয় না, তবে কেন তোমার নজরে দেখবো কোনো বিষয়? আমি তো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম, তুমি তো মেনে নাওনি। আর কি সব পারফেক্ট নয়, যোগ্য নয় বলে বিয়ে ভেঙে দোষ আমার ঘাড়ে চাপাতে চাইছো? হেসে ফেলে তে। জাঙ্কুকের এমন অভিমানী সুরে কথা বলা দেখে খুব ভালো লাগছে। কে বলবে এই মানুষটাই একদিন ওকে অপমান করেছিল এই ঘরে, আজ চেনাই যায় না তাকে। তে জাঙ্কুকের পাশে গিয়ে বসলো, তবে কিছুটা দূরত্ব বজায় রেখে। আমি মনে করি আরো বেশি শিক্ষিত, ওয়েল ড্রেস আপ করা সুন্দরী মেয়েকে আপনার পাশে মানায় স্যার। আমাদের অফিসের বাকি মেয়েরা আমার থেকেও কিন্তু বেশ পারফেক্ট। সেই জায়গায় একটা চাপা গায়ের রং, তারপর এত রোগা আমি। আপনার পাশে তো পিঁপড়ে মনে হচ্ছে, তাই বলছিলাম কি এখনো সময় আছে স্যার। জাঙ্কুক রাগী চোখে চেয়ে রইল তের দিকে। তের মুখটা গভীর ভাবে দেখলো, তারপর হঠাৎ করে বলল, স্ট্যান্ড আপ। মানে? দাঁড়াতে বলেছি, উঠে দাঁড়াও। থতমতে গিয়ে উঠে দাঁড়াইতে জাঙ্কুক তের হাত ধরে তার বড় আয়নাটা সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। তে বোকার মতো একবার জাঙ্কুককে দেখছে তো আরেকবার আয়নায় নিজেকে দেখছে। আমার দিকে না তাকিয়ে আয়নায় আমাদের দিকে তাকাওতে। অকথা জাঙ্কুকের কথা মতো আয়নায় মন দিলতে। এভাবে জাঙ্কুককে নিজের পাশে দেখে তার একটু লজ্জায় লাগছিল, কিন্তু এখন থেকে যে এইভাবে সারা জীবন থাকতে হবে, তাই আয়নাতেই মন দিল আপাতত। আমার কাছে লুকস কিছু ম্যাটার করে না তে, আমার কাছে সব সমান। একবার নিজের দিকে দেখো তো, ওই যে তোমার কাজল কালো টানা টানা দুটো চোখ, তুলির টানে আঁকা এই ভ্রুযুগল, এই টিকানো নাক, পাতলা দুটো ঠোঁট, সবকিছু মিলিয়ে তোমাকে সৃষ্টিকর্তা যে সৌন্দর্যটা দিয়েছে, সেটা কি আর অন্য একজনের মধ্যে পাবো আমি? অবাক হয়ে চেয়ে রইল তে জাঙ্কুকের দিকে। গায়ের রং নিয়ে বলছিলে তাই না? তোমার কথা যদি ধরি তাহলে তো পৃথিবীতে যে এত কবি শ্যাম রঙের প্রেমিকাদের নিয়ে যে এত এত গান লিখেছে, যে শ্যাম প্রেয়সীদের জন্য পুরো পৃথিবী মাতাল, তুমি কি তাদের মিথ্যে প্রমাণ করছো? তে আবারও বেশ চমকে উঠল। জাঙ্কুক ওকে বোঝানোর জন্য কবিদের প্রেম প্রেয়সীদের সাথে তুলনা করলো। আমি জানি না কেন তুমি বিয়েটা নিয়ে এত বাহানা দিচ্ছ, আমি তো তোমাকে বলিনি এসব। তাহলে নিজের চিন্তা আমার উপর চাপিয়ে কি লাভ? আমি তোমার রূপ নই, গুণে মুগ্ধ। আর গ্রাজুয়েশন তো কমপ্লিট করেছো,
যদি আর পড়তে চাও আমি পড়াবো, তাই প্লিজ তুমি আমার যোগ্য না, আমি আরো বেটার ডিজার্ভ করি এইসব বলা বলি বন্ধ করো। সত্যি কথা বলতে তুমি যথেষ্ট সুন্দর, অন্তত আমার চোখে তো তাই। এটা আজকের জন্য নয়, যেদিন তুমি ওই লেহেঙ্গা পরে আমার সামনে এসে দাঁড়িয়েছিলে এই রুমে, সেদিনই সব বুঝেছি। আর আমি যে মিথ্যা কথা বলছি না সেটাও তুমি খুব ভালো করে জানো। আগে আমি একজন ডিজাইনার, প্রকৃত সুন্দর আর মেকি কোনটা সেটা আমি খুব ভালো করে জানি। এরপরই বিজনেসম্যান হয়েছি, বুঝেছো? জাংকুক তের একদম পেছনে, তাই কথাগুলো বলার সময় জাংকুকের নিঃশ্বাস তের ঘাড়ে পড়ছে, আর এতে করে তের কেমন জানি লাগছে। সেই সব দূরে সরিয়ে তে লক্ষ্য করলো জাংকুকের ঠোঁটে স্নিগ্ধ হাসি লেগে রয়েছে। তের কি বলবে খুঁজে পেল না, কিন্তু এই মুহূর্তে তের মনে কোনো খারাপ লাগা নেই। জাংকুক যেন এক নিমিষে সব দূর করে দিয়েছে। বাই দ্য ওয়ে, তোমাকে খুব সুন্দর লাগছে এই সাজে। এটা আবার ফেক ভেবো না, আমি আমার বাগদত্তাকে কমপ্লিমেন্ট দিয়েছি, তোমায় নয়। একটু ওয়েট করো, একটা কল করে আসছি। জাংকুক চলে গেল, তে এখনো আয়নায় তাকিয়ে আছে, আর যেন মনে সব সংশয় শেষ। এই মানুষটা সত্যি আলাদা, মানুষের কথার মূল্য বোঝে, দৃষ্টিভঙ্গি আর পাঁচজনের মতো নয়। কথাগুলো যে একটাও মিথ্যা কথা বলেনি সেটাতে বুঝতে পারে, কেননা ঠোঁট হয়তো মিথ্যা বলে, কিন্তু চোখ তো কারোর সামনে মিথ্যা অনুভূতি প্রকাশ করে না। এবার হাসি ফুটে ওঠে তের মুখেও। আমি আমার বাগদত্তাকে কমপ্লিমেন্ট দিয়েছি, তোমাকে নয়। কথাটা ভেবেই বাহাতের অনামিকে চোখ রাখলো তে, যেখানে একটু আগে একটি প্ল্যাটিনামের হিরে বসানো আংটি পরিয়ে দিয়েছিল জাংকুক। হয়তো এই রিংটা খুব দামি, এত দামি জিনিস হয়তো ওর মতো ফ্যামিলিতে কারোর কাছেই নেই, কিন্তু এর থেকে যেটা দামি দেখলো আজ সেটা হলো জাংকুকের মানসিকতা, যা এই বহুমূল্য রত্নের থেকেও কয়েক গুণ বেশি দামি।